ইলমার চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হতভম্ব হয়ে বলে। কি আদনান এটা বলেছে? ইলমার আগে গিজগিজ করে বলে, আমাকে শুনিয়ে সরিয়ে পরিকল্পনা করছে। কথাটা বলে চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দিক ছিল, এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কি রে, আমার নাতিনের সংসারে সতীন আনার কথা ভাবলি কি করে? তুমি তোর বড় সতীন আগে থেকেই বসে আছো। আমি আর কি? ইমলাকে উল্টোপাল্টা বলবে না, ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইনান শেখ চোয়াল শক্ত করে ফরিদা পারভিনকে বলে, আম্মা তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়, আসার আর সময় পেল না ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা আদনান সত্যি ইলমাকে বিয়ে করে নিয়েছে। ছেলের কথায় ফরিদা পারভিন হেসে ওঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরো চোয়াল শক্ত করে দেন। ফরিদা পারভিন বলেন, কেন তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি। আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শোয়। ইলমার দিকে এক নজরে তাকে ঠোঁট কামড়ে হাসে। আচমকা নিজের ঠান্ডা হাত দিয়ে ইলমার হাত স্পর্শ করতে ইলমার ভাবনা শুধু ছিঁড়ে যায়। আদনানের দিকে তাকাতে গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে, বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার এসিডি পোড়া গালের অংশে ঠোঁট ছুঁয়ে আদর করে, চোখের পাতায় স্পর্শ দেয়, মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ, বরের উপর এত রাগ করতে নেই। তোমার সাথে কথা নেই, সরো। এ মা, আদরে মন ভরেনি? আগে বলো, আর কখনো চার বিয়ের কথা তুলবি না। শোনো না। মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখ মুখ কুচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? ঠাস করে গালে চর বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শালি, বিয়ে করেছি বউ সাজিয়ে রাখার জন্য। ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে চিৎকার করে বলে, আজকে তোর জায়গা আমার রুমে হবে না, ব্যালকনিতে থাকবি তুই। ইলমা টু শব্দ করে না, বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসে সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসে। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান ওনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মনি, অথচ ফারিস তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। সে অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিস। ফারিসের জন্য আদনানের মতো হারামি ইফতিজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখোট্টা গলায় বললেন, হ্যালো। ফারিস আর্তনাদ করে বলে, মামু আমি তখন বাজে বিহেভ করেছি, তার জন্য সরি, কিন্তু কেন এসব বলেছি সেটা জানার জন্য হসপিটালে আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করেন, সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে তোমার? সেদিন ছাদে গিয়েছিলাম, আদান আমায় একা পেয়ে মেরেছে মামু। আমার হাতটাই ভেঙে গলার সাথে ঝুলিয়ে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছে। ও আমার থ্রেড দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে ইলমাকে যাতে রিজেক্ট করে দেই, নাহলে জানে মেরে দিবে। মামু আমি ইলমাকে ভীষণ পছন্দ করি। তুমি আমাকে একটু ইঙ্গিতও দাওনি? ইলমার বিয়ে হয়ে গেছে, ওই হারামি এখন আমার মেয়ের জামাই। মামু ওই আদনান তোমার মেয়ের জামাই? ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন। হুম। ফারিস কিছু বলে না, চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ শক্ত করে তাকিয়ে আছেন। ইলমা বাবার দিকে তাকিয়ে আছে, সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ইনান শেখ বলে, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়, বসেই ডাকে, আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম 2 বার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখেই আদনান শক্ত করে ধমকে বলে, 3 কবুল বলার পরেও আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতে ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয় ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছো, আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছো। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাত কেন ভেঙেছি
সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। ইলমা মুখ খুলতে গেলে ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেন। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনান নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমাকে আমি মেয়ের জামাই হিসেবে মানি না। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানলে মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন। অপশন আমার, চয়েস আপনার। আদনানের কথা ইনান শেখ ক্ষুব্ধ হন। চোয়াল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আঁচড় লাগলে তোমাকে জেলে দেবো আমি। আওয়াজ নিচে। আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসকে গিয়ে দিন। আমি এখনো আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথা ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস। সেজন্যই তো বিয়ে করে বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা ছাড়ো বিয়াদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উম্মাদ। বাজে কথা বন্ধ করবি? ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়, জবাব দেন, ওর মতো বিয়াদবের সাথে আমার মেয়ে সারা জীবন কি করে পার করবে? আদনান বিরক্ত হয়। ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো। তুমি সব সময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে নেয়, রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো, সেজন্য তর্ক করি। কত বড় বিয়াদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতেই ঈশিতা আদনানকে উদ্দেশ্য করেই বলে, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছো, বিয়ে করেছো, শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বিয়াদবের মতো কথা বলা কার থেকে শিখেছো? আদনান বিরক্ত হয় আর এক মুহূর্ত দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়, আঙুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না। তখন তারেক মাহমুদ বলেন, বিয়ে করেছো কেন? ওগুলো কেমন বিহেভিয়ার আদনান? আদনান জবাব দেয় না, রুমে চলে যায়। ইলমা আদনানে যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন আসে ইলমার কাছে। পাশে বসে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজরে তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো ঘাটতারা, যা বলে মুখের ওপরে। তুমি তো শান্ত নীরব মানুষ, ওকে বুঝাও। এমনিতে ইনান রেগে আসে, তার ওপর আদনান যা তেরামি করে। পাগল নিয়ে আমার যত জ্বালা, তার ছেঁড়া মানুষ। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামাইয়ের আশেপাশে থাকবি, তা না একা একা বসে আসিস। আমার নাতি কি বংশ বিস্তার করবে না? দাদির কথা ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে। লজ্জায় কান এবং নাকের ডগা লাল হয়ে গেছে, তবে বলার মতো প্রত্যুত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়ে করেছে একদিন হলো, বউ থাকে দূরে দূরে। একটা নাতিপুতি কোলে নে, দেখবি সব ঠান্ডা। সবাই তখন মাথায় করে রাখবে। এই বুড়ি, যাও তো যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলে, কি রে তোর শাড়ি কও? নতুন বউ শাড়ি পরতে হয়, কি থ্রি পিস পরে ঘুরছিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আয়, আমি পরিয়ে দেব। সরো, সবাই দেখবে। লজ্জা লজ্জা। নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। ঈশিতার রুমে যায়। গিয়ে ঈশিতাকে বলে, ইলমা, আদনানের বিয়ে তো হুট করেই হলো, কোনো কেনাকাটা করেনি। নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু সেরির তো শাড়ি নাই। তোমার শাড়ি দাও, পরাই দিই। হলেই না বুঝে যাবে শেখ পরিবারের ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলছে। শাশুড়ির কথা ঈশিতা একগাল হেসে বলে, কই, ইলমা তো আমার থেকে শাড়ি চাইনি। আমার সব শাড়ি তো আমার ছেলের বউ আর মেয়ের জন্য। শরীরে কান পরা দিলাম, আমাকে বকে শাড়ি পরবেন না, লজ্জা। ফরিদা পারভিন এর কথা ঈশিতা হাসি থামিয়ে আর রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা তখন খাটের উপর বসে ফোন স্ক্রল করছিল। ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের কাজ শেষ হইলে পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাচর বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়ে আদনানের রুমে ছুটবে। ফরিদা পারভিন আশেপাশে আসবে না। নিজের পরিকল্পনা মনের প্রতি পুষিয়ে রাখে ইলমা।
ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শোনে। 10:30 সবাই খেতে বসেছে। আদনান এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগোতে ফরিদা পারভিন এসে হাত টান দেয়। ইলমা হকচকিয়ে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসে। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজেই শাড়ির আঁচল উঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি দিয়ে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন ধমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খোপা করবি না। এই বুড়ি, তুমি আমাকে ঠান্ডা মাথায় টর্চার করছো। তোমার নামে মামলা দিব বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনরে ভীষণ সুন্দর লাগছে। আমার নাতি আজকে পাগল হবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমা রুমের লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা, সবাই যে যার রুমে। ইলমা আলগোছে আদনানের রুমের দরজা নক করে। দরজা খোলা থাকায় ইলমা নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। নীল রঙের জর্জেটের শাড়িতে প্রিন্ট করার ডিজাইন, সরল লম্বা ঘন চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রল করছিল। অবশ্য ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে। এক নজরে ইলমাকে পরখ করে সে ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘড়ির মাঝে চলে যাচ্ছে। নিজের মাঝে আলাদা উত্তেজনা প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ড্রিম লাইট চালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত ধরে টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রাখে, খুব কাছে টেনে নেয়। পরক্ষণেই কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমা শুকনো চোখ গেলে কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমর স্পর্শ করে। ইলমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুল পিঠ ছড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের উষ্ঠ মিশিয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে আর তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। স্বামী শাড়ি খোলার আবদার করলে বউ লজ্জায় সম্মতি না দিলেও ডিরেক্ট শাড়ি পরে চলে আসবে। এই বাজে কথা ছাড়। তোর দাদি আমাকে জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে জীবনে আসতাম না। নাটক করবি না, নিজেই তো আমার আদর চাচ্ছিস, মুখে বলতে পারছিস না, সেজন্য শাড়ি পরে বোঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলবো। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতে আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটপট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতে আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতামি করলাম, মাফ চাই ভাই। এখন তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মুচড়ামুচি শুরু করে দেয়। আদনান থমকে বলে, শালি, আদর নিতে এসেছিস, আদর নিয়ে যা। আমাকেও শান্তি মতো আদর করতে দে। খামোকা হাত পা নাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার খোদা করবে না। চুপ। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুতে আমার বিচরণ থাকবে। কিন্তু শালি, তোর ঢঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারল না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসার মানুষটাকে হালাল ভাবে পেয়েছে। যেই ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানেই হয় না। ইলমার মাথা বালিশের উপর রেখে আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে, নাটকবাজ। আদনান মৃদু আর্তনাদ করে উঠে এগিয়ে এসে ইলমার গ্রীবায় নিচে নরম অংশে লাভ বাইট দিতে ইলমা মৃদু আর্তনাদ করে উঠছে। আদনান ইলমার দিকে একবার তাকায়, পুনরায় লাভ বাইট দেওয়া জায়গায় চুমু দেয়।
আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট ছিটিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথা বলে ইলমার শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছে পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদর স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উম্মাদের মতন ইলমার কায়ার নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফতিজার শাহরিয়ার আদনান শেখকে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসে আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সে দেশে খেয়েছে একা, কেন গাল দাও আবার বুঝি না। খুব কালো কোনো কোণে গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাব, সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেচে খাবো, গানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো এক দিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে। মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমন্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে, তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথা চুল নিজের হাতের মুঠোয় নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জা করে না? না, আমার কোনো লজ্জা করে না। গতকাল রাতে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরেও তোর এত লজ্জা আসছে কোথা থেকে? অসভ্য। ইলমার কথা আদনান উঠে দাঁড়ায়। পাশের বালিশের পাশ থেকে ইলমার ওড়না হাতে নেয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখে বরাবর ছুঁড়ে বলে, যা, স্বামীর জন্য এক কাপ চা বানিয়ে আন। ইলমা ওড়নাটা হাতে নিয়ে উঠে বসে। আদনানের দিকে তাকে জবাব দেয়, পারবো না, তোরটা তুই বানিয়ে আন। এই চুপ, আমার সাথে যত গলাবাজি। কই গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো। তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকে তোর বাপকে সব বলবি, না হলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। এক থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দেব। বেয়াদব মেয়ে, নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই, যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমার যাওয়া দেখে বিরক্ত হয়। তস্র পায়ে ব্যালকনিতে হেঁটে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলে তাহলে সেই সব সত্যি বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নাই। ইলমা আর ইলমা নেই, পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটাও ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমার মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসে ইলমার পাশে বসে। ইলমাকে উপর নিচ পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? ইলমা বিরক্ত হয়, নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাবাডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতে ফরিদা পারভিন ইলমার ওড়নার মৃদু সরিয়ে চুলে হাত দিয়ে বলেন, ইলমা কোনো কাজই তো হইল না। এই বুড়ি শরত, তোমার শাড়ি পরে রুমে যেতে যেতে 10 বার উষ্টা খেয়েছি। হ্যাঁ, আদনানকে বলবো তোর জন্য শাড়ি কিনে আনতে, পরে পরে অভ্যাস করবি। জবাব দেয় না। উঠে নিজের রুমে চলে আসে। সোজা বেলকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশে মৃদু বাতাস বইছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ
সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা ইনান শেখকে বলে দিবে। অনেক হয়েছে, আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্কটা ঠিক হওয়া জরুরি। ইলমা নিজেই রুমে এসে ফ্যান ছেড়ে বসে, চুলগুলো ছাড়তে পিঠ ছড়িয়ে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর কারণে বড়সড় লজ্জা পায়নি। ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে, আদনান রেডি হয়ে নাস্তা খেতে এসেছে। আদনান চেয়ার টেনে বসতে ইলমা চায়ের কাপে চা দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। ইনান শেখকে কলে কথা বলতে বলতে আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেটলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে, নিজেও বসে পড়ে নাস্তা খেতে। ইনান শেখ নাস্তা খাওয়ার মাঝে দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটি যাবে না? ইলমা আদনানের দিকে তাকে জবাব দেয়, যাবো তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে। স্ত্রীর ভরণ পোষণ, লেখাপড়ার খরচ, নিজের পড়ালেখার খরচ, হাত খরচ, সামান্য 25-30 হাজার টাকায় চলতে পারবে তো? আদনান বুঝেছে, খোঁচা তাকিয়ে মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবে, সমস্যা কি? আদনান কোনো প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য, নিজের জমানো অডেল টাকাও নেই। কোনো রকমে টেনে টুনে দুজন চলতে পারবে। আদনান বাপের টাকা ওড়ানো ছেলে, এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজেও চললেও বউ চলবে না। সে জানে ইলমা চাওয়া পাওয়া সীমিত, আহামরি কিছুর প্রয়োজন নেই। এই ব্যাপারটা আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, কয়টা বছর বাস্তবতা বোঝো, শেখো, দায়িত্বের ভার অনুভব করো। সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইলের কঠিন পথ পাড়ি দিতে আমার আপত্তি নেই। আদনানের কথায় ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছু বলছে না। এই টপিক থামাচাপা দেওয়ার জন্য তারেক মাহমুদ বলেন, জয়ের খবর কি নান? আর খবর, ওর বাপ এমপি বুঝুই, ক্ষমতার বড়াই। আমার দেওয়া একটা মামলা তার কিছুই করতে পারবে না। তবুও তো আমিও চেষ্টা করব ওর একটা ব্যবস্থা করার। আদনান রুমে আসার পেছন দিয়ে ইলমা আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়, ভার্সিটি যাবি না? যাবো আগামীকাল থেকে। ও, সকালে কি বলেছি মনে আছে? আছে, আমার মনে হয় তোমার কথা তোলা উচিত, তখন আমিও সব বলবো। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিস আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লগ খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না। ব্লগ কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছু না। আদনান জবাব দেয় না। ইলমা পিঠ দেয়ালে ঠেকতে আদনান ইলমার মাথার পাশে দেয়ালে একটা হাত ঠেকিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। ফ্রি কুচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই, যখন যেটা চাইবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার আমির সাথে আগামীর পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথা আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান। ইলমার কপালের উপরে থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথ চলা চিরস্থায়ী হোক। তোমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বাইরে আসে রুম থেকে। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এগোচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন, নাতিকে থামিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে, বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুঁজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি, বেতন আসতে অনেক দেরি আছে। ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনবো। আমার বউয়ের প্রথম শাড়ি পরের টাকা দিয়ে কেন আনবো? আমার নাত বউরে আমার তরফ থেকে উপহার। নতুন বউ শাড়ি পরলে সুন্দর লাগে। কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুঁজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামাকাপড় আদনানের কাবারে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আদনানের রুমের আনাচে কানাচে চোখ বুলাচ্ছে ইলমা। সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে সে। বিকেলে আদনান
বাড়ি আসতে ইলমা পানির গ্লাস এগিয়ে দেয় আদনানের হাতে। বেশ কয়েকটা শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সেই মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমা রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিওটা। ইলমা সুন্দর করে সব কয়টা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞেস করে, চা কফি বানিয়ে আনবো? না, শাড়ি দেখো। শাড়ি কেন? তুই পরবি? আমি তো ভার্সিটিতেই থাকবো। ছুটির দিনে আহ্লাদের শেষ নেই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি তা করি। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তোমার বউ তো আমি। ইলমার কথা আদনান ইলমার পাশে ধপ করে বসে সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? এমনিতে। অসভ্য। ওই একটু একটু। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনানের ইলমার দুগালে আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। পেছাতে পেছাতে বলে, আমি গেলাম। কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমাবি। না। যেখানে খুশি যা। রাতে নিজের পাশে শাহরিয়ার আদনান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না, বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো করে হেসে উঠে নিজেও বেরিয়ে আসে ইলমার পেছন দিয়ে। আদনান আসতেই তার চোখ নাছর বান্দা। ইনান শেখ রেগে বসে আছেন, মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, তুমি সেদিন আমায় এসব না জানিয়ে এঙ্গেজমেন্টে রাজি হয়ে গেছো। ও সেদিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, এনগেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। তুমি কি গাধা? আমার মেয়ের গলা চেপে ধরেছে। ওর এত বড় স্পর্ধা আসে কোথা থেকে? আদনান কাহিনী বুঝে বলে উঠছে, লেগেছে রে লেগেছে, সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানে তোলে না। রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইনান শেখ উঠে দাঁড়ায়। ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফ সাফ জানিয়ে দেয়, ফারিস যাতে তার বাড়ির ধারের কাছেও না আসে। এত বড় বেইমানি, এর ফয়সালা হবে। আদনানের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে না। কিন্তু বউ তো তার ধারে কাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করে। পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাক দেয়। ইলমা তার বাবাকে দেখছে। ভয়ঙ্কর রাগা রেগেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেয়। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম, বেঈমান। তোমার সাহস কত বড়? মেয়ের গলা চেপে ধরেছ, অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে রং ঢং করে, আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছ। কনসার্টে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো। বেয়াদব, লম্পট, অসভ্য। এই ইনান শেখ, আওয়াজ নিচে। চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে, বেয়াদব ছেলে। আমার মেয়ের জীবন নিয়ে লুডো খেলতে চেয়েছো? অসভ্য। আমার সামনে পড়লে তোমার খবর আছে। কি করবেন শুনি? কি করবো মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য হয়ে পরের ঢোল পেটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। সে বিছুটে পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হাওয়া হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু আর্তনাদ করে বলে, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভঞ্চামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, কি হয়েছে তোমার? গলা শুকিয়ে বুকে ব্যথা করছে, এখন পানি লাগবে। মেলিচা, পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার, ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিকে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খেয়েছিস নাকি? নতুন জামাই রুমে রেখে কেউ বাইরে যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনান পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে খাটের উপর, ফেলে নিজেও তার উপর আচ্ছা হয়ে বলে, আজকে তোকে শিখাবো
স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না লাগবে। ইলমা মুছামুছি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়ার দখল করে নেয়। আদনানের এইরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলোয় না, মুহূর্তের মাঝে নিতে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল বসায়, গ্রীবাদেশের নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়। আদনানের একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এইরকম পাগলামিতে ইলমা হার স্বীকার করে নেয় চুপচাপ। আদনানের দেওয়া আদর নিজের অঙ্গে মাখে